আমাদের চারপাশে আমরা কত কিছুই না দেখি, বিশাল সব গাছপালা, নানা রকমের প্রাণী, কিংবা আমরা নিজেরাই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বিশালত্ব আসলে কি দিয়ে তৈরি? আজ আমরা এমন এক লুকানো মাইক্রোস্কোপিক কারখানার জগতে ডুব দেব, যা পৃথিবীর প্রতিটি জীবন্ত প্রাণীকে তিল তিল করে গড়ে তোলে। চলুন শুরু করা যাক। বিষয়টা সহজে বোঝার জন্য দৈনন্দিন জীবনের একটা খুব পরিচিত উদাহরণ দেয়া যাক। ধরুন একটা বিশাল লেগো স্পেসশিপের কথা। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা আস্ত একটা বিশাল মহাকাশযান, কিন্তু এটা আসলে কিভাবে তৈরি হয় একটু কাছ থেকে খেয়াল করলেই কিন্তু আসল ম্যাজিকটা ধরা পড়ে। ম্যাজিকটা হলো, এটা আসলে কোনো একক বড় বস্তু নয়। ওই বিশাল স্পেসশিপটা পুরোপুরি তৈরি হয়েছে অসংখ্য ছোট ছোট একে অপরের সাথে আটকে থাকা লেগোর ইট বা ব্লক দিয়ে। আর মজার ব্যাপার কি জানেন, আমাদের জীববিজ্ঞানের জগতেও ঠিক একই ঘটনা ঘটে। বিশাল বটগাছ থেকে শুরু করে বিশালাকার হাতি বা আমরা মানুষেরা, জীবজগতের সবাই এভাবেই তৈরি। আমাদের শরীর গড়ার এই মূল ইটগুলো হলো একেবারে ক্ষুদ্র মৌলিক কিছু ব্লক। আর এই মৌলিক ব্লকগুলোরই একটা চমৎকার বৈজ্ঞানিক নাম আছে। একে বলা হয় কোষ বা সেল। সোজা কথায় কোষ হলো পৃথিবীর প্রতিটি জীবন্ত প্রাণীর একদম চূড়ান্ত এবং গাঠনিক একক। লেগো প্লাস্টিকের ইটের সাথে এর একটাই পার্থক্য, আমাদের এই কোষগুলো মৃত কোনো বস্তু নয়, এরা প্রত্যেকেই এক একটা জীবন্ত সত্তা। আমাদের শরীর নামক বিশাল ইমারতটা এই জীবন্ত ইটগুলো দিয়েই তৈরি। পর্ব ১, উৎপত্তি ও আবিষ্কার, ইতিহাসের পাতায় কোষ। এখন প্রশ্ন হল, এই ইটগুলোকে যদি খালি চোখে দেখাই না যায়, তবে এদের সম্পর্কে আমরা জানলাম কিভাবে? শুরুটা হয়েছিল ১৬৬৫ সালে। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রের নিচে গাছের ছাল বা কর্কের একটা পাতলা অংশ পর্যবেক্ষণ করছিলেন। সেখানে তিনি মৌমাছির চাকের মতো অসংখ্য ছোট ছোট কুঠুরি দেখতে পান। তিনি এগুলোর নাম দেন সেলিউলা বা ছোট প্রকোষ্ঠ। সেখান থেকেই আজকের এই সেল শব্দটা এসেছে। কিন্তু পৃথিবীর বুকে প্রথম কোষটা কোথা থেকে এলো? ১৯২০ সালে বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন একটা চমৎকার তত্ত্ব দেন। তারা বলেন, আদিম পৃথিবীর পরিবেশে থাকা মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং পানির বাষ্পের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই নাকি প্রথম জীবনের অণু সৃষ্টি হয়েছিল। আর এই ধারণাটাই প্রমাণ হয় ১৯৫৩ সালে। স্ট্যানলি মিলার এবং হ্যারোল্ড ডুরে গবেষণাগারে ঠিক সেই আদিম পরিবেশ তৈরি করেন। তারা গ্যাসগুলোর মিশ্রণে বিদ্যুতের স্ফুলিঙ্গ তৈরি করেন এবং বিস্ময়করভাবে দেখেন যে সেখানে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছে, যা জীবনের অন্যতম মূল উপাদান। একদম যেন জাদুর মতো, তাই না? পর্ব ২, জীবনের নিয়মাবলী, কোষতত্ত্বের মূল কথা। ১৮৩৮ থেকে ১৮৫৫ সালের মধ্যে কয়েকজন বিজ্ঞানী মিলে জীববিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভিত্তি দাঁড় করান। একে বলা হয় কোষতত্ত্ব বা সেল থিওরি। বিজ্ঞানী স্লাইডেন, সোয়ান এবং ভিরচৌ এখানে ৩টে মূল কথা বলেন। প্রথমত, সমস্ত জীবদেহ কোষ দ্বারা গঠিত। দ্বিতীয়ত, কোষ হল জীবের গাঠনিক ও কার্যকরী ক্ষুদ্রতম মৌলিক একক। আর তৃতীয় এবং সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল, সকল নতুন কোষ পূর্বের কোনো না কোনো কোষ থেকেই সৃষ্টি হয়। মানে, যে কোনো নতুন ইট তৈরি হতে হলে সেটাকে অবশ্যই একটা পুরনো ইট থেকে আসতে হবে। একটু আগেই বলছিলাম না যে লেগোর ইটের সাথে কোষের সবচেয়ে বড় পার্থক্য হল এর প্রাণ? একটা আদর্শ কোষের বেশ কিছু জাদুকরী বৈশিষ্ট্য থাকে। এরা পরিবেশ থেকে প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে নেয় আর সেটা ব্যবহার করে নিজেদের জন্য শক্তি উৎপাদন করে। এরা সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠে, যে কোনো উত্তেজনায় সাড়া দেয়। সবচেয়ে দারুণ ব্যাপারটা হল হোমিওস্ট্যাসিস বা অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখা। বাইরের পরিবেশে যতই ঝড়ঝাপটা চলুক না কেন, কোষ তার ভেতরের পরিবেশ একদম স্থিতিশীল রাখে। এর পাশাপাশি এরা প্রজননের মাধ্যমে নিজেদের সংখ্যা বাড়ায় এবং পরবর্তী প্রজন্মে বংশগতির বৈশিষ্ট্য বা জেনেটিক তথ্য স্থানান্তর করে। বুঝতেই পারছেন, এরা শুধু ইট নয়, এরা এক একটা ডায়নামিক কারখানা। পর্ব ৩, কোষের প্রকারভেদ, কাজের ভিত্তিতে বিভাজন। আমাদের লেগো কিটে যেমন নানা আকার আর নানা কাজের আলাদা আলাদা ব্লক থাকে, আমাদের শরীরেও ঠিক তাই। কাজের ওপর ভিত্তি করে কোষ প্রধানত ২ ভাগে বিভক্ত। একদিকে রয়েছে দেহকোষ বা সোম্যাটিক সেলস। এগুলো মূলত আমাদের কাঠামোগত ইট। গাছের মূল, কাণ্ড, পাতা কিংবা আমাদের শরীরের স্নায়ু, রক্ত ও পেশি এসবই দেহকোষ দিয়ে তৈরি। এদের কাজই হল শরীর গঠন করা। অন্যদিকে রয়েছে জননকোষ বা রিপ্রোডাক্টিভ সেলস। এরা কিন্তু শরীর গঠনে অংশ নেয় না। এদের একমাত্র কাজ হল প্রজননে অংশ নেওয়া এবং পিতামাতার বৈশিষ্ট্য বা ব্লুপ্রিন্ট পরবর্তী প্রজন্মে পৌঁছে দেওয়া, যেমন আমাদের শুক্রাণু ও ডিম্বাণু। আবার কোষের ভেতরে থাকা নিউক্লিয়াসের গঠনের ওপর ভিত্তি করেও কোষ ২ ধরনের হতে পারে। জিনিসটাকে আমরা পুরনো মডেল আর আধুনিক মডেল হিসেবে চিন্তা করতে পারি।
আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষ হল সেই পুরনো বা ভিন্টেজ মডেল। এদের কোনো সুগঠিত আবরণী দিয়ে ঢাকা নিউক্লিয়াস থাকে না, আর এদের রাইবোজোমগুলো 70S প্রকৃতির, যেমন ধরুন ব্যাকটেরিয়া। এর বিপরীতে রয়েছে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক কোষ। এটা হলো একদম আধুনিক এবং জটিল মডেল। এদের নিউক্লিয়াস একটা আবরণী দিয়ে খুব সুন্দরভাবে সুরক্ষিত থাকে এবং এদের ভেতরে 80S রাইবোজোম সহ অন্যান্য জটিল অঙ্গাণু থাকে। আমাদের মানুষের কোষ কিংবা নানা প্রাণী ও উদ্ভিদের কোষগুলো এই আধুনিক মডেলেরই অংশ। পর্ব 4, স্টেম সেল ও কোষের আকার, কোষের অজানা জগৎ। এবার এমন এক বিশেষ ধরনের কোষ নিয়ে কথা বলা যাক, যা আজকের চিকিৎসা বিজ্ঞানে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিচ্ছে। এর নাম স্টেম সেল বা স্টেম সেলস। এদেরকে আমরা আমাদের লেগো কিটের ওয়াইল্ড কার্ড বলতে পারি। সাধারণ কোষগুলোর একটা নির্দিষ্ট কাজ থাকে, কিন্তু স্টেম সেলগুলো প্রাথমিক অবস্থায় কোনো নির্দিষ্ট কাজে আটকে থাকে না। এদের একটা সুপার পাওয়ার আছে। এরা বারবার বিভাজিত হতে পারে এবং প্রয়োজন অনুযায়ী শরীরের যে কোনো বিশেষায়িত টিস্যু বা অঙ্গে, যেমন রক্ত, মস্তিষ্ক কিংবা লিভারের কোষে পুরোপুরি রূপান্তরিত হতে পারে। অর্থাৎ শরীরের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করার এক অবিশ্বাস্য ক্ষমতা লুকিয়ে আছে এই স্টেম সেলে। কিন্তু একটা সাধারণ স্টেম সেল কিভাবে একটা নির্দিষ্ট অঙ্গের কোষে পরিণত হয়? এই প্রক্রিয়াকে বলা হয় কোষ পৃথকীকরণ বা সেল ডিফারেন্সিয়েশন। জীবনের একদম শুরুতে শুধু একটা মাত্র কোষ বা জাইগোট থাকে। এরপর সেই জাইগোট থেকে স্টেম সেলগুলো বারবার বিভাজিত হতে থাকে, আর একদম শেষে এই কোষগুলো একটা নির্দিষ্ট রূপ লাভ করে এবং শরীরের নানা রকম টিস্যু ও অঙ্গ তৈরি করে। ঠিক এভাবেই একটা সাধারণ কোষ ধাপে ধাপে একটা অত্যন্ত দক্ষ আর নির্দিষ্ট কাজের উপযোগী কোষে পরিণত হয়। এতক্ষণ তো আমরা কোষের অনেক জটিল আর জাদুকরী কার্যকলাপ নিয়ে জানলাম, কিন্তু এগুলো আসলে ঠিক কতটা ছোট? কোষ মাপার জন্য আমরা আমাদের জ্যামিতি বক্সের সাধারণ স্কেল ব্যবহার করতে পারবো না, কারণ বেশিরভাগ কোষই খালি চোখে দেখা যায় না। এজন্য বিজ্ঞানীরা মাইক্রোমিটার এবং ন্যানোমিটারের মতো অত্যন্ত ক্ষুদ্র একক ব্যবহার করেন। হিসাবটা একটু বুঝিয়ে বলি। 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ হলো 1 মাইক্রোমিটার, যা দিয়ে আমরা সাধারণ কোষ মাপি। আর তাকেও যদি আরও 1000 ভাগ করা হয়, তখন পাওয়া যায় 1 ন্যানোমিটার। ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে কোষের ভেতরের অঙ্গাণু মাপতে এই ন্যানোমিটার ব্যবহার করা হয়। ভাবা যায়? আর এই সংখ্যাটা একবার খেয়াল করুন, 0.1 মাইক্রোমিটার। জীবন যে কতটা ক্ষুদ্র জায়গায় আটকে থাকতে পারে, এটা তার একটা চমৎকার প্রমাণ। পৃথিবীর সবচেয়ে ছোট কোষ, যার নাম মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, তার ব্যাস হল এই 0.1 মাইক্রোমিটার। একবার কল্পনা করুন, 1 মিলিমিটারে 10,000 ভাগের 1 ভাগ জায়গার ভেতরে একটা আস্ত জীবন তার সমস্ত কাজকর্ম টিকিয়ে রেখেছে। সত্যি অবিশ্বাস্য, তাই না? পর্ব 5, কোষের সংজ্ঞা, প্রাতিষ্ঠানিক সমাপ্তি। এই পুরো বিষয়টা গুছিয়ে বলার জন্য 1979 সালে বিজ্ঞানী ডি রবার্টিস কোষের সবচেয়ে চমৎকার ও সুস্পষ্ট একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, কোষ হল জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। লেগো ব্লক থেকে শুরু করে কোষের উৎপত্তি, এর ডাইনামিক বৈশিষ্ট্য, নানা প্রকার ভেদ, স্টেম সেলের জাদুকরী ক্ষমতা আর এদের অভাবনীয় ক্ষুদ্র আকার, সব মিলিয়ে আমাদের শরীরটা সত্যি এক বিস্ময়কর নির্মাণ। আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের চারপাশের এই বিশাল জীবজগৎ আসলে অসংখ্য অদৃশ্য, জীবন্ত এবং অবিশ্বাস্য রকমের কর্মক্ষম কিছু মাইক্রোস্কোপিক কারখানার চমৎকার সমন্বয়। এরপর যখনই আয়নার সামনে দাঁড়াবেন বা বিশাল কোনো বটগাছের দিকে তাকাবেন, একবার ভাববেন কোটি কোটি ক্ষুদ্র কোষ নীরবে কাজ করে চলেছে শুধু জীবনকে টিকিয়ে রাখার জন্য। এই অদৃশ্য জগতে আরও কত রহস্য যে লুকিয়ে আছে কে জানে। সেই কৌতূহলটুকু আপনাদের জন্যই রেখে গেলাম। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।